আসেন এখন পজিশনিং, পার্সোনাল ব্র্যান্ডিং 3 থেকে 6 মাস। দেখেন পজিশনিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা মার্কেটিং এ আগে যখন 4P 5P পড়তাম, যে প্রোডাক্ট, প্যাকেজিং, পজিশনিং, ঠিক আছে, পারচেজ, এই 4P 5P, এখন তো 6P হয়ে গেছে। তো এখানে পজিশনিং একটা পি মার্কেটিং এ। পজিশন, এখন আমার পজিশনিংটা কি ইন্স্যুরেন্সে? আমার এখানে 2-3টা পজিশনিং এর কথা বলি। একটা হইল আমার অবস্থান, আমি কি হিসাবে কাজ করছি, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট না ইউনিট ম্যানেজার না ব্রাঞ্চ ম্যানেজার, এটা হইলো একটা আইডেন্টিটি, এটাও পজিশনিং। আমার আরেকটা পজিশনিং হইলো আমি কোন এরিয়াতে কোন অফিসের আন্ডারে কাজ করছি, আমি বসি কোথায়, আমি কি ঢাকা হেড অফিসে বসি না আমি রামগঞ্জ অফিসে বসি, আমি কোথায় বসে মানুষকে সার্ভিস দিই, কয়টা থেকে কয়টা বসি। একজন ডাক্তারের পজিশনিং, একজন লয়ারের পজিশনিং দেখেন। একজন ডাক্তার সে 5টা হসপিটালে বসে, তার ভিজিটিং কার্ডে লেখা থাকে, তার ফেসবুক পেজের ইয়েতে লেখা থাকে যে আমি এই হসপিটালে সপ্তাহে 3 দিন বসি, সন্ধ্যা 6টা থেকে রাত্রে 8টা পর্যন্ত বসি। এই হসপিটালে সপ্তাহে 2 দিন বসি, বিকাল 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত বসি। এটা তার পজিশনিং, ঠিক না? এবং টাইম টু টাইম উনি এটা মেনটেন করে। একজন লয়ার উনি পজিশনিং এ লিখে দেয় যে আমি এতটা থেকে এতটা আমার চেম্বার করি, আমাকে পাবেন, এবং বিলবোর্ড টোটে উনি এইভাবে মার্কেটিং করে, এইভাবে করে। তা আমার পজিশনিং কি? এই যে আমরা মনে করি যে মানুষ আমাদেরকে ট্রাস্ট করে না, এই করে না, সেই করে না, আসলে এক্স্যাক্টলি ইন্স্যুরেন্সের লোকজন পজিশনিংটাই বুঝে না, ঠিক না? মানুষ তো ভয়ে থাকে যে এই লোকের আন্ডারে যে একটা আমি পলিসি করব, এরে পাবো কই, কই গেলে পাবো। মানুষ মনে করে আমরা রাস্তায় হেঁটে হেঁটে কাজ করি, এটা সেটা, এইভাবে তো ট্রাস্ট আসে না, আস্থাটা আসে না। আস্থাটা আসে মূলত, আস্থাটার জায়গা তৈরি হয় পজিশনিং থেকে। কি থেকে? পজিশনিং থেকে। এই যে আমার টার্গেট অডিয়েন্স, এরা সব মানুষ যদি জানে যে উনি বিমাতে কাজ করে, উনি এই বিল্ডিং এর এখানে ওনার চেম্বার আছে, উনি প্রতিনিয়ত সপ্তাহে 3 দিন 5 দিন এতটা থেকে এতটার মধ্যে বসে, এটা আপনাকে তো জানাইতে হবে। ডাক্তার তার পজিশনিংটা সে মাইকিং করে জানায়, বিজ্ঞাপন দিয়ে জানায়, জানায় কিনা? আপনি দেখবেন যেই ডাক্তার যেখানে বসে ওই এলাকায় মাইকিং হয়, মাসের পর মাস মাইকিং হয়, ঠিক আছে, সুখবর, অমুক হাসপাতালে প্রফেসর বা সহকারী অধ্যাপক, এমুক বিশেষজ্ঞ, উনি এতটা থেকে এতটা রুগী দেখবেন। দেখছেন না? তার পজিশনিংটাকে সে জানান দেয়, কি সে ব্র্যান্ডিং করে। আপনি করছেন এইভাবে কোনোদিন? কেন আমরা উল্টাপাল্টা চিন্তা করি? ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওই দিকে আর যাচ্ছি না। তো আসেন আমরা এইভাবে ইয়ে করব, ফ্যামিলি ফিনান্সিয়াল প্রোটেকশন কনসালটেন্সি, ঠিক আছে, আমি এটা করলাম। এবার আসেন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, আমার ব্র্যান্ডিং এর কৌশলটা কি হবে? তাহলে আমার তো ব্র্যান্ড দাঁড় করাইতে হবে। আমার পজিশনিং দাঁড়ানো মানে কি? আমার পজিশনিং মানুষ জানলেই তো এটা আমার ব্র্যান্ডিং দাঁড়াবে। এটার কৌশলটা কি? প্রতি সপ্তাহে 2টা ছোট ছোট ভিডিও ফেসবুক, ইউটিউবে আমরা দিতে হবে। এখন এটা কি সারা বাংলাদেশের মানুষ দেখার দরকার আছে? না আমার কমিউনিটি, আমার টার্গেট হইলে আমার কমিউনিটির আমার প্রত্যেকটা পোস্ট ভিডিও, আমি কোথায় বসি, কোথায় কাজ করি, প্রত্যেকটা মানুষ যেন আমার কমিউনিটির লোকজন জানলেই হইলো। এগুলা জানলেই তো আমি 10 কোটি টাকার মালিক, ঠিক না? এটা হচ্ছে বিষয়। হাসপাতালের একদিনের খরচ, বাচ্চাদের ভবিষ্যৎ বনাম সঞ্চয়, মানে এটা হইলো এই যে ইউটিউবে ভিডিও দিবেন, ফেসবুকে দিবেন, এগুলা সাবজেক্টটা কি হবে, কোন সাবজেক্টের উপরে কন্টেন্ট বানাবেন, কথা টথা বলবেন, এগুলোও কিছু দিয়ে দিলাম আর কি। তাও আপনি আরো নতুন নতুন বানান, কোনো অসুবিধা নাই, সাবজেক্টের কি অভাব আছে ভাই? কত বিষয় নিয়ে তো বলা যায়, ঠিক আছে। বাস্তব ক্লেম স্টোরি, এই যে মানুষজন ডেথ ক্লেম পাচ্ছে, মানুষজন সিআইসি ডব্লিউপি এগুলোর জন্য, হসপিটালের জন্য টাকা পাচ্ছে, এইরকম আমার আশেপাশে এখন অনেক লোক হয়ে গেছে না, এদের একটু বাস্তব অভিজ্ঞতাগুলা এগুলার একটু শেয়ার করা, তাহলে মানুষ সাহস পাবে যে না, আমরা তো মনে করতাম ইন্স্যুরেন্স থেকে টাকা পায় না মানুষ, কিন্তু এখন তো 7 দিনে ক্লেম পায়, ডিউ ডেটে মানুষ টাকা পায়, ঠিক আছে। একজন আপনার এলাকায় একজন একটা 5 কিস্তি বীমা করলো 5 লাখ টাকা, 2 বছর পরেই তো সে 50,000 টাকা পাচ্ছে। তো 2 বছর তো সে দিয়ে গেছে কোম্পানিকে,
ওটা যে পাইলে আপনি ওটার একটা হিস্ট্রি তৈরি করেন, তারে নিয়ে 2 মিনিটের 1 মিনিটের এটা দেন। এইটাই বুঝাইতে চাচ্ছি আর কি আমরা। মাসে একটা করে সেমিনার লাইভ সেশন করা, ঠিক আছে? এটা দুই ভাবে করতে পারেন। একভাবে হইলো আপনার এলাকায়, ধরেন আপনার কমিউনিটি সবার মধ্যে আপনি ফেসবুকে একটা ভিডিও বানাই দিলেন বা একটা অ্যানাউন্স দিলেন, পোস্ট দিলেন যে আমরা অমুক দিন শুক্রবার আমাদের এই প্রাইমারি স্কুলে স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার ব্যাপার আমরা একটা ওপেন সেমিনার করব, এখানে সবাই দাওয়াত। আপনি হোয়াটসঅ্যাপে নক দিলেন, ফোন দিলেন, এখানে দেখা গেছে যে 10-15 হাজার মানুষ দেখলো, আপনাকে হয়তো 50 জন নক করলো বা 50 জন আপনার ইনভাইটেশনে আসলো। ওই 50 জন নিয়ে আপনি একটা সেমিনার আয়োজন করেন, ঠিক আছে? আবার আপনার কমিউনিটি সবাই অনলাইনে আছে, একটা জুমে মিটিং এর আয়োজন করেন যে ঠিক আছে আজকে আমরা রাত্রে 9টা থেকে 10টায় এটা করলাম, এখানে সবাই জয়েন করলো। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এইবার এখানে কিন্তু আমরা স্পেসিফিক কাজটা বুঝাই দিছি আপনাকে। 3 থেকে 6 মাসে আপনি কি করবেন? কমিউনিটি তৈরি হইলো, কমিউনিটি প্রতিনিয়ত বাড়তে থাকবে, আর এই কমিউনিটির মধ্যে আপনার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা দাঁড় করাইতে হবে। আপনি কি সেবা দেন, কি কাজ করেন, এটা প্রতিষ্ঠিত করতে হবে তাদের মধ্যে। এরপর আপনি প্রোগ্রাম থ্রো করবেন, ফিজিক্যালি প্রোগ্রাম থ্রো করবেন, অনলাইনেও প্রোগ্রাম থ্রো করবেন। ওখানে আবার মানুষজন আসি আপনার আলোচনা শুনবে, কথা শুনবে। তাইলে মোটামুটি এটা আপনার অ্যাওয়ারনেসের কাজটা দাঁড়াবে। যে শিক্ষা বীমা নিল এর একটা গ্রুপ করেন, যে 5 কিস্তি বীমা নিল তার একটা গ্রুপ করেন, যে পেনশন বীমা নিল তার একটা গ্রুপ করেন। এদের মধ্য থেকে বিভিন্ন প্রোগ্রাম থ্রো করেন। এর কি কারণে সে এটা নিছে, আপনার সার্ভিসে সে হ্যাপি কিনা, কোম্পানির সার্ভিসে সে হ্যাপি কিনা, এবং এটাকে এই যে এটা নেওয়ার পরে আমার সার্ভিস পাওয়ার পরে তার যে একটা প্রোটেকশন হইল। দেখেন মানুষ প্রোটেকশন কিন্তু একটা হ্যাডম, মানে যেটা খাস বাংলায় বলে, ধরেন একজন ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক, তার দুই পাশে 2টা গানম্যান আছে, সে কেমনে চলে, ঠিক না? এখন কি দেখা গেছে যে রীতিমতো হয়তো আপনি তার একটা থাপ্পড় দিলেও সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু তারপরে সে কত পাওয়ার দেখাই চলে, কারণ কি? তার প্রোটেকশন আছে। কি আছে? প্রোটেকশন আছে, ঠিক না? এক্স্যাক্টলি ইন্স্যুরেন্স তো একটা প্রোটেকশন, যে ভাই এটা একটা সাহসের জায়গা। আল্লাহ না করুক আমি যদি লাইফ লস করি, অ্যাক্সিডেন্ট হই, ডিজেবল হই, আমার ইনকাম বন্ধ হবে না, আমার বাড়তি একটা টাকা পাবো, আমার পরিবার পথে বসবে না। এটা একটা পারিবারিক সিকিউরিটির ব্যাপার। আমি নিজে ব্যক্তিগতভাবে সিকিউর আছি, এটার থেকে আমার বউ বাচ্চা আর্থিকভাবে সিকিউর আছে, এটা আরো বেশি প্রাউডের ব্যাপার না? এই জিনিসগুলা তার ফিল হচ্ছে কি, তার ফিলটা এইভাবে আপনি তুলে ধরেন, তার বেটার ফিলনেসটা একটু তুলে ধরেন, এটা একটা ভালো বিষয়। এবার এটা কিভাবে করবেন? এই যে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম, এই কত সোশ্যাল কমিউনিকেশন আছে, এগুলোর মাধ্যমে আমরা এগুলা করতে পারি। প্রতি 3 মাস পর পর একটু আপনার অফলাইনে অনলাইনে একটু মিট আপ, ওই যে ভাই যেটা বললেন যে এসএসসির বেস, এইচএসসির বেস, প্রত্যেক বছর একবার পিকনিক করে, এই করে সেই করে, ঠিক আছে? বাংলাদেশ এমন একটা আজীব দেশ জানেন, যেখানে রুগীদেরও কমিউনিটি আছে, ডায়াবেটিস সমিতি। আজীব বিষয়, এবং দেখবেন বাংলাদেশের সবচাইতে বড় সমিতি এটা। মানে সে যে রুগী এটা লইয়া প্রাউড যে আমি ডায়াবেটিক সমিতি, ঠিক আছে? এইভাবে তাহলে লক্ষ্য হচ্ছে 18 মাসে 5 থেকে 7 হাজার পরিবারকে কমিউনিটির সদস্য করা। কি করা? মানে কমিউনিটিটা প্রথমে ছোট থাকবে, ওই কমিউনিটির অ্যাক্টিভিটিস করতে করতে কমিউনিটিটাকে আমি কি করব? বড় করব। ওকে, এইবার আমরা পুরা টার্গেট যেই অডিয়েন্স, পুরা কমিউনিটিটাকে আমরা ফানেল স্ট্র্যাটেজিতে আমরা ব্যবসাটা করব। কিসে? ওই যে অ্যাওয়ারনেস থেকে অ্যাডভোকেসি, যেটা আপনাদেরকে এটা পরের স্লাইডে আসতেছে, এটা আপনাদেরকে দেখাবো। যে এখানে ফানেল স্ট্র্যাটেজিতে কি কন্টেন্ট তৈরি করা, তারপরে ফ্রি ফাইন্যান্সিয়াল, আপনার ফিনান্সিয়াল চেক আপ, তারপরে কাস্টমার প্রোটেকশন প্ল্যান পলিসি, প্রতি মাসে 200 ফ্রি কনসালটেন্সি। এটা হইল কি, এই যে আমার কন্টেন্ট বানাইলাম, এগুলা করলাম, এটা থেকে এই যে দেখেন প্রতি মাসে এই যে লোকজন আমার সাথে যারা এঙ্গেজ হবে, তো এদেরকে কোন পলিসিটা নিবে, কত টাকার পলিসি নিবে, তার মাসিক ইনকাম কত, এগুলো আমি ফ্রি কনসালটেন্সি করতে হবে না? তার সেবা নিবন্ধন যেটাকে বলে এঙ্গেজ করার জন্য, এই কাজগুলো ওই যে ফানেলের সিস্টেমে এগুলো সব আসবে। ফিনান্সিয়াল চেক আপ, ফিনান্সিয়াল চেক আপ, ধরেন আমরা অনেকে হসপিটাল চেক আপ করি না, আমরা ফিনান্সিয়ালও চেক আপ আছে, ইন্স্যুরেন্সের লোকজনের জন্য এটা ইম্পর্টেন্ট। একজন মানুষ, সে কি ব্যবসায়ী, সে চাকরিজীবী, সে প্রবাসী,
তার ইনকামটা আসে কিভাবে, তার জন্য একটা পেনশন বীমা হবে বা তার সন্তানের জন্য একটা শিক্ষা বীমা হবে। এই বীমাটা সে কি মান্থলি চালাবে, না কোয়ার্টারলি চালাবে, না হাফ ইয়ারলি, না ইয়ারলি, এই যে চেক আপটা করা, এটা কিন্তু ওই লোকটা বুঝবে না, এটা আমাদেরকে করতে হবে। ধরেন আমি জাস্ট দুই একটা উদাহরণ দিই। বাংলাদেশে যারা চাকরি বাকরি করে প্রতি বছর 2 ঈদের একটা বড় অঙ্কের বোনাস পায়। আপনি যদি এই লোকটারে মাসিক বীমা দেন, সে প্রত্যেক মাসে মাসে স্যালারি পায়, and তার স্যালারি যদি 15 থেকে 20,000 টাকা হয়, এই লোক মাসে মাসে সংসার চালাইয়া এই টাকাটা দেওয়া তার জন্য ভেরি টাফ। কিন্তু আপনি যদি তাকে ইয়ারলি পেমেন্টের একটা বীমা দেন, ছোট দেন, অসুবিধা নেই। আপনি তাকে বললেন যে ভাই, এই যে রমজান ঈদে এখন বোনাস পাইছেন, এই বোনাসের টাকাটাই প্রত্যেক বছর প্রোটেকশনের জন্য রেখে দেন। কত বোনাস পাইছেন? 25,000 টাকা। যাক, 25,000 দেওয়ার দরকার নাই, 25,000 টাকা থেকে 15,000 টাকার একটা বাৎসরিক বীমা করেন। তাহলে প্রত্যেক বছর এই টাইমে একবারে ইয়ারলি পেমেন্ট দিয়ে দিলেন, মাসে মাসে আর আপনার আর কি করতে হবে না। এখন এই চাকরিজীবীদের আমরা তো পলিসি করাইছি, অসুবিধাটা হয় কি, এদেরকে মান্থলি বা কোয়ার্টারলি দিলে হয়তো কোনো মাসে দিল দিল দিল, হঠাৎ করে যদি 1-2 মাস না দিতে পারে, তাহলে তো আবার অ্যামাউন্টটা বড় হয়ে যায়, তখন কিন্তু আর এরা এটারে কন্টিনিউ করতে পারে না। ওকে, তা এখন ওই যে তাকে আপনি সব প্ল্যান কিন্তু আপনাকেই দিতে হবে, ঠিক আছে? একজন ব্যক্তি সে হয়তো একটা জমি বিক্রি করছে, জমি বিক্রির টাকা তার কাছে 3 লাখ আছে। আপনি যাই তাকে প্ল্যান দিলেন, ভাই আপনার কাছে তো 3 লাখ আছে, একটা 10 লাখ টাকার 5 কিস্তি বীমা নেন, এইবার 1,20,000 টাকা প্রিমিয়াম দেন। এটা কি তার ইনকামের টাকা না জমি বিক্রির টাকা? এই বছর তো দিল, পরের বছর সেই বীমা চালাইতে পারবে? তাহলে এটা কিসের টাকা, এটাও তো বুঝতে হবে। ইন্স্যুরেন্সে কিছু কন্ডিশন আছে, জমি বিক্রির টাকা, বাড়ি বানার টাকা, এই সমস্ত জিনিস দিয়া ইন্স্যুরেন্স ইনকাম স্ট্যাটাস দেখানো যায় না কোম্পানিতে। 10 লাখ টাকার উপরে যদি কারো বীমা অঙ্ক হয়, তার ব্যাংক স্টেটমেন্ট লাগে কেন? 15 লাখ টাকার উপরে হয়ে গেলে ট্রেড লাইসেন্স লাগে কেন? এই কাগজ সেই কাগজ, এগুলা কেন লাগে? এগুলার মিনিং আছে ভাই। আপনার ইনকাম সোর্স কি, এটা কোম্পানি দেখতে চাচ্ছে, আপনি এই বীমাটা চালাইতে পারবেন কি পারবেন না, এটা প্রুফ লাগবে, দিলেই তো হবে না, ঠিক আছে? তো এইগুলা চেক আপ আমাদেরকে করতে হবে। কত ইন ডেপথ আলোচনা, দেখছেন বিষয়টা? আচ্ছা, তা এটা আমরা বুঝে নিলাম। তাহলে আমাদের 24 মাসে 8 থেকে 10,000 পরিবারের সাথে আমরা সম্পর্ক করলে 3 থেকে 5,000 পলিসি আমাদের অনায়াসে এইভাবে চলে আসবে। ক্লিয়ার?